আমি সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমি আমার আজকে ব্লগটা বা আজকে ভিডিওটা আমি আজকে স্টার্ট করছি। বন্ধুরা যারা অ্যাকচুয়ালি আমার শুভাকাঙ্ক্ষী বা যারা আমাকে ভালোবাসে, বিশেষ করে তাদের মনে এই প্রশ্ন জাগতে পারে যে আমি হঠাৎ করে আমার যে ব্লগগুলো বা আমার যে ভিডিওগুলো বা আমার যে ট্রাভেল তো সবসময় ভিডিও, ট্রাভেলে যখন আমি বেড়াতে যাব তখন যে আমি একটা আলাদা চ্যানেল তৈরি করেছি, সেখানে ডেফিনেটলি আমি যেখানে এখানে বেড়াতে যাবো সেই ভিডিওগুলো ওখানে আমি পোস্ট করি। তো সেটা তো সবসময় হয়ে ওঠে না, কিন্তু আমার যে রেগুলারাইজ যে ভিডিওগুলো, ক্লাসের যে ভিডিও, অ্যাকাউন্টস সেকশনের বা অ্যাকাউন্টস ক্লাসের যে ভিডিওগুলো বা ট্যাক্সেশনের যে ভিডিওগুলো, যা যা মানে আমার যে মেন স্ট্রিম যে এডুকেশন যে চ্যানেলটা বা যেটাই চালাতে পারছি না আমি রেগুলারাইজ, এইটা কিছু কারণে আমি চালাতে পারছি না। বেসিক্যালি আমার কিছু মানসিক প্রেশার বলতে পারো, বা আমার প্রফেশনাল লাইফে কিছু প্রবলেম, বা আমার পরিস্থিতি, সিচুয়েশন, এইসব কিছু ব্যাপারের জন্য আমার কাছে আমার যে চ্যানেলটা, এই চ্যানেলে আমার যে ক্লাসগুলো রেগুলারাইজ করা বা আমার একটা একটা স্ট্রিম ওয়াইজ যে আমার যে একটা ভিডিওগুলো আমি যেভাবে আগে ক্লাসগুলো করতাম সেভাবে আমি কন্টিনিউ করতে পারছি না। এর জন্য তোমাদের কাছে যারা, বিশেষ করে আমার যারা ভিডিওগুলো ফলো করে বা আমার ক্লাসগুলো যারা ফলো করে, খুব মুষ্টিমেয় কয়েকজন মানুষ, খুব কম মানুষ ফলো করে হয়তো, সেটাতে আমার কোনো দুঃখ নেই। কারণ এখন তো বেসিক্যালি যেগুলো অ্যাবনর্মাল জিনিস বা একটু নোংরা জিনিস, সেগুলোর ভিডিও করলে বা রিল করলে প্রচুর ভিউয়ার্স পাওয়া যায়, সেটা আমরা দেখি সবসময়। আজকের বিভিন্ন রকম রিলস চলছে বাজারে, সবাই আজকে বিশেষ করে বাড়ির মেয়ে বউরা বা যারা ইয়াং ছেলেমেয়েরা এখন যে সমস্ত রিল বানাচ্ছে সেগুলো খুব ভালোভাবে চলে। সেগুলোতে পড়াশোনার কথা না বললেও সব থেকে ভালো। তো আমি এখানে পড়াশোনার ভিডিও করি, ব্লগ করি। আমার ন্যাচারালি এখনকার যে সামাজিক পরিস্থিতি বা এখনকার যে সোশ্যালিস্টিক ম্যানার্স বা এখনকার যা এখন যে টার্মসে সমাজটা চলে, বা যে সমাজটা যে সমস্ত অ্যাসপেক্টগুলোকে গ্রহণ করে বা যে সমস্ত আগলি অ্যাসপেক্টগুলোকে গ্রহণ করে আমার মতে, সেগুলোকে নিয়ে যে সমাজটা চলে, তার মধ্যে রিল একটা অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস। সব ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে আমি খুব একটা ভালো রিল দেখতে পাই না। ম্যাক্সিমাম যেগুলো দেখি সেগুলো আপনারাও দেখেন, সেটা নিয়ে আমি আলোচনা বাড়াতে চাই না। তো আমার ভিউয়ার্স যথেষ্ট কম, ডেফিনেটলি আমার ফলোয়ার্সরাও যথেষ্ট কম, তাতে আমার কোনো দুঃখ নেই। কারণ পড়াশুনো, এডুকেশনিস্টকে বুঝতে গেলে এডুকেশনিস্ট হতে হবে। পড়াশুনো বোঝার ক্ষমতা বা একটা এডুকেশনাল চ্যানেল চালানো বা এডুকেশনাল চ্যানেলে একটা ভিডিও একটা পোস্ট করা বা একটা কিছু ক্লাস করা অনলাইনে বা লেকচার দেওয়া, সেটা কিন্তু খুব ইজি জিনিস নয়। সেটা বানাতে খুব কষ্ট হয়। নোটসগুলোকে গ্যাদার করে বা বিভিন্ন রকম, আমারও ডেফিনেটলি আমি বিভিন্ন সোর্স থেকে নোটস নিয়ে নিজের কিছু কনসেপ্ট দিয়ে সেটাকে জিস্ট করে আমি পরিষ্কার করে সেটা তোমাদের সামনে প্রেজেন্ট করি। তো যাই হোক, তো আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী যারা আমার চ্যানেল ফলো করে বা যারা আমার ক্লাস ফলো করে, যে আমি এতদিনের গ্যাপে হঠাৎ করে একটা ভিডিও আজকে পোস্ট করছি। কারণ আজকে আমি একটা ছুটি পেয়েছি। ডেফিনেটলি কালকেও আমার অফিস আছে, যে ছুটি থাকলেও আমি অফিস যেতে হবে আমাকে, সেটা থাকলেও। তো আমার আজকে মনে হচ্ছিল যে আমি খুব একটা ইদানিং খুব গ্যাপ দিয়ে ফেলছি আমার যে ক্লাসগুলোতে, মেন স্ট্রিম যে এডুকেশনাল চ্যানেলে যে ভিডিওগুলো আমি পোস্ট করি বা লেকচারগুলো দিই, সেক্ষেত্রে এই গ্যাপটাকে পূরণ করার জন্য আমি আবার নতুন করে আমি স্টার্ট করছি। যে সেটা হচ্ছে যে আজকে আমি যে আলোচনাটা শুরু করব সেটা হচ্ছে আমরা যে ইনকাম ট্যাক্স রিলেটেড আলোচনা দিয়ে শুরু করব। কারণ এটা এখন আস্তে আস্তে মার্চ মাস চলে আসছে, আমাদের ইয়ার এন্ডিং চলে আসছে। এটা নভেম্বরের প্রায় শেষ, আমি নভেম্বর শেষ বলতে পারি। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আমাদের হাতে আর 4টে মাস আছে। তো এই 4টে মাসের মধ্যে 4টে মাস শেষ হয়ে গেলে আবার একটা নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার স্টার্ট হবে ডেফিনেটলি। তো আজকে যেটা আলোচনা করবো, বিশেষ করে স্যালারিড পার্সন যারা আছো, যারা একটা কোনো অর্গানাইজেশনে চাকরি করে, এডুকেশনাল হোক বা নন এডুকেশনাল হোক, প্রফিটেবল অর্গানাইজেশন হোক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস হোক, যেখানেই হোক, যারা চাকরিজীবী মানুষ, যারা স্যালারি পায়, তাদের যদি ইনকামটা যদি ট্যাক্সের, আমি ইনকাম ট্যাক্সের রিলেটেড এটা ক্লাসটা করছি বলে বলছি, তাদের যে স্যালারিটা পায় বছরে, সেটা যদি ইনকাম ট্যাক্সের যে থ্রেশহোল্ড, ইনকাম ট্যাক্সের যে স্ল্যাব, যেখানে মিনিমাম ইনকাম ট্যাক্স কাটা হয়ে থাকে, সেই মিনিমামটার
মিনিমাম ক্রাইটেরিয়া যদি সে ফলো করে, বা তার যদি স্ল্যাবটার ওপরে স্ল্যাবটা থেকে যদি সেই তার যে ইনকাম ট্যাক্স অ্যাপ্লিকেবল যে অ্যামাউন্ট থেকে সেটা যদি তার মিনিমাম লিমিটটা যদি পেরিয়ে যায়, যদি তার ইনকামটা যদি ট্যাক্সেবল হয়, ডেফিনেটলি আমরা স্যালারিড যারা এমপ্লয়ার তারা কি করে, এমপ্লয়ির থেকে ট্যাক্স কেটে নেয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। এবার দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে অনেক এমপ্লয়ির এতটাই ট্যাক্স হয়ে যাচ্ছে যে বছরের শেষে সেটা একটা কিস্তিতে কাটা বা একটা ইনস্টলমেন্টে কাটা বা একবারে কাটাটা খুব অসুবিধা হয়ে যায়। হয়তো এমন একটা ট্যাক্স অ্যামাউন্ট হলো সেটা কিন্তু মান্থলি স্যালারির থেকে বেশি হয়ে গেল। সেক্ষেত্রে এমপ্লয়াররা কী করে, করে কি যে প্রত্যেক আগে থেকে যখন একটা ট্যাক্সের অ্যাজাম্পশন একটা ফর্ম 16 বার করে, ফর্ম 16 বলতে আমি আজকের এই আলোচনাটা ফর্ম 16 নিয়েই করব, মানে একটা অ্যাজাম্পশন ট্যাক্স কত হতে পারে বছরের শেষে একটা এমপ্লয়ির, সেখানে এমপ্লয়ার তার কনসালটেন্সির থ্রুতে হোক বা তারা নিজের থ্রুতে হোক একটা ট্যাক্স অ্যাজাম্পশন একটা পেপার তাকে দেয়। সেই পেপারটাকে আমরা যে পেপারটা তাকে দেয় সেটা অ্যাজাম্পশন পেপার দেয় ডেফিনেটলি আগে, সেটাকে আমরা ফর্ম 16 বলি। তার ফর্ম 16 হচ্ছে একটা ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, ইনকাম ট্যাক্স ডিডাকশন সার্টিফিকেট আমি যদি বলে থাকি সেটা আমরা বলি, ঠিক আছে। তো প্রত্যেক বছরে এমপ্লয়ার কী করে, ফর্ম 16 ইস্যু করে। কাদেরকে ইস্যু করে? হোয়াট ইজ দ্য এসেনশিয়ালিটি অফ দিস, হুইচ ইজ ভেরি মাচ এসেনশিয়াল ট্যাক্স ডকুমেন্ট ফর স্যালারিড ইন্ডিভিজুয়ালস। ফর্ম 16টা কাদেরকে ইস্যু করা হয়? যারা স্যালারিড ইন্ডিভিজুয়াল, মানে যারা মান্থলি স্যালারি পায়, বছরের শেষে যাদের ট্যাক্সেবল ইনকাম হয় তাদের থেকে যে ট্যাক্সটা কেটে নেওয়া হবে সেই ট্যাক্সটা কিন্তু সেই ফর্ম 16 দেখানো থাকে। এটাকে বলে ইনকাম ট্যাক্স ডিডাকশন সার্টিফিকেট। এটার পিরিয়ডটা কী আছে, ফর্ম 16টা কখন তোমাদের ইস্যু করা হবে, বা একটা এমপ্লয়িকে ফর্ম 16 কখন ইস্যু করা হতে পারে, সেটা হচ্ছে বাই 15 জুন অফ দ্য ফলোয়িং ফাইন্যান্সিয়াল ইয়ার। যদি এই ফাইন্যান্সিয়াল ইয়ারটা 2024-25 হয়ে থাকে, তাহলে 2024-25-এ যে সমস্ত এমপ্লয়িরা ফর্ম 16 পাওয়ার কথা তারা কবে পাবে? 15 জুনের মধ্যে সে পাবে। আফটার 31 মে থেকে 15 জুনের মধ্যে তারা কিন্তু ফর্ম 16 তাদের এই প্রত্যেকটা এমপ্লয়ির কিন্তু পাওয়ার কথা, যাদের ইনকাম ট্যাক্সেবল। কারণ তাদেরকে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে গেলে ফর্ম 16টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট। উইদাউট দ্যাট তারা যখন রিটার্ন ফাইল করতে যাবে তখন তাহলে কিন্তু সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা যাবে না। ওটা নিয়ে তোমাকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে বসতে হবে যারা এমপ্লয়ি তাদেরকে। সেই জন্য ফর্ম 16টা পাওয়াটা খুব দরকার, জরুরি। তাহলে এক্ষেত্রে আমি কী বললাম? আমি বললাম প্রত্যেক বছরে এমপ্লয়ার কী করে, ফর্ম 16 ইস্যু করে। কাদেরকে ইস্যু করে? হুইচ ইজ আ ভেরি মাচ এসেনশিয়াল ট্যাক্স ডকুমেন্ট ফর স্যালারিড ইন্ডিভিজুয়ালস। প্রত্যেকটা স্যালারিড ইন্ডিভিজুয়ালকে এমপ্লয়ার কী করে, ফর্ম 16 পে করে, মানে দেয়। যাদের বিশেষ করে কাদেরকে দেয়, যাদের ইনকাম ট্যাক্সের র্যাকেটের মধ্যে বা ইনকাম ট্যাক্সের স্ল্যাবের মধ্যে যাদের ইনকামটা পড়ে, ঠিক আছে। এবং যেটা বললাম সেটা হচ্ছে যে বাই 15 জুন অফ দ্য ফলোয়িং ফাইন্যান্সিয়াল ইয়ার অ্যান্ড ফলোয়িং দিস অ্যানুয়াল ট্যাক্স সার্টিফিকেট আমরা বলতে পারি, বা ট্যাক্স ডিডাকশন সার্টিফিকেট আমরা বলতে পারি, বা ট্যাক্স সার্টিফিকেট বলতে পারি। এই ফর্ম 16কে বিভিন্ন রকমভাবে বলা যায়। তো এক্ষেত্রে আমার একটা থিওরি যেখান থেকে আমি আমার জিসটা বানিয়েছি, সেখান থেকে একটা কথা, এর আরেকটা মানে নেম হচ্ছে যে দ্য অ্যানুয়াল ট্যাক্স সার্টিফিকেট, the annual tax certificate containing the TDS sources must be issued. ওখানে যে টিডিএসটা তোমার কাটা হবে মার্চ মাস অবধি, তোমার যে টিডিএসটা কাটা হবে, তোমার এমপ্লয়ার যে তোমার হয়ে যে টিডিএসটা কাটবে সেটা পরে সে গভর্নমেন্টকে জমা দেবে ডেফিনেটলি। সেই টিডিএসটা কিন্তু যতটুকু টিডিএস কাটা আছে সেই টিডিএসটা কিন্তু ওই ফর্ম 16 ইস্যু করে। এই জন্যই এটা ফর্ম 16 ভীষণভাবে ইম্পর্টেন্ট, ভ্যালিড ডকুমেন্ট একটা এমপ্লয়ির জন্য। সেই এমপ্লয়ার ফর্ম 16 কিন্তু সেই টিডিএসের অ্যামাউন্টটা কিন্তু তোমার কাছে উল্লেখ থাকবে, তোমার থেকে কত টিডিএস কাটা হয়েছে। ভবিষ্যতে তুমি যখন ট্যাক্সটাকে বেনিফিটটাকে ক্লেম করতে যাবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে, তখন কিন্তু এই ফর্ম বা রিটার্ন সাবমিট করতে যাবে। রিটার্ন সাবমিট করার সময় দেখা গেল যে তোমার এক্সেস ট্যাক্স ডিডাকশন হয়ে গেছে, বা এক্সেস ট্যাক্স কেটে নেওয়া হয়ে গেছে, বা টিডিএস কাটা হয়েছে। সেক্ষেত্রে কী হবে, তুমি একটা রিফান্ড পাবে। সেই রিফান্ড পেতে গেলে কিন্তু তোমার ফর্ম 16টা কিন্তু একটা ভ্যালিড ডকুমেন্ট, ভ্যালিড প্রুফ, ঠিক আছে। Form 16 provides a thorough breakdown of the salary that is paid to the employee and the amount of TDS that is deducted. এটা তো একটু আগে আমি বললাম। এবার হোয়াট ইজ ফর্ম 16, এটা ডেফিনেশন কী? ওর একটা মানে
তোমার একটা যে ইউনিফর্ম একটা ডেফিনেশন আছে ফর্ম 16-এ, সেটা হচ্ছে যে দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 সেকশন 203, দ্য সেকশন 203 অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 কি বলছে? দ্যাট মেনশনস দ্য ইস্যুয়েন্স অফ ফর্ম 16 টু দ্য স্যালারিড ইন্ডিভিজুয়ালস, ঠিক আছে? ফর্ম 16 ছাড়াও আর আদার্স ফর্ম আছে ট্যাক্স ডিডাকশন সার্টিফিকেট, সেগুলো হচ্ছে ফর্ম 16A আছে, ফর্ম 16B আছে, সেটা আমি আলোচনা পরে আসবো। আমরা আজকে আলোচনা করছি কি ফর্ম 16 নিয়ে, যেটা হচ্ছে রিলেটেড টু স্যালারিড ইন্ডিভিজুয়ালস হু আর এলিজিবল টু গেট দিস, দ্য স্যালারিড ইন্ডিভিজুয়ালস আর এলিজিবল টু গেট দিস, ঠিক আছে? দ্যাট ফর্ম 16 দ্য ইনকাম ট্যাক্সের অ্যাক্টে 1961 যে ইনকাম ট্যাক্সের অ্যাক্ট আছে, তার যে সেকশন আছে 203, সেই সেকশনে কিন্তু মেনশন করা আছে যে তোমাকে ফর্ম 16 এমপ্লয়ারকে ফর্ম 16 ইস্যু করতে হবে প্রত্যেক স্যালারিড ইন্ডিভিজুয়ালকে, ঠিক আছে? ইট ইজ অফেন রেফার্ড টু অ্যাজ আ টিডিএস সার্টিফিকেট, ঠিক আছে? ইট প্রাইমারিলি অ্যাক্টস অ্যাজ আ প্রুফ, মানে এটা একটা প্রমাণ হিসেবে কাজ করে। ইট প্রাইমারিলি অ্যাক্টস অ্যাজ আ প্রুফ of the taxes deducted from the salary of the employee in order to claim applicable tax benefit when filing an income tax return, যেটা আমি একটু আগে তোমাদের একটা জিস্ট হিসেবে বলেছিলাম। তাহলে আমি কি বললাম? As per the Income Tax Act 1961 section 203, it is mentioned that it was mentioned that the issuance of Form 16 must be there to every salaried individuals, ঠিক আছে? It is referred to as a tax TDS certificate. It is referred to as a TDS certificate, and it primarily acts as a proof. It primarily acts as a proof of the taxes deducted from the salary of the employees in order to claim applicable tax benefits when filing an income tax return. এবার ধরো কোনো এমপ্লয়ি একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে একটা মাল্টিপল এমপ্লয়ারের সঙ্গে কাজ করেছে, একটা চাকরি ছেড়ে আরেকটা চাকরিতে জয়েন করেছে। তো সে যে কটা চাকরিতে জয়েন করেছে সে কটার ক্ষেত্রে যদি সে চাকরি অন্য জায়গায় যে সমস্ত আদার্স এমপ্লয়ারদের আন্ডারে সে কাজ করেছে, সে যে পিরিয়ডটা সে যদি ওই পিরিয়ডের মধ্যে পড়ে, তাকে কিন্তু মাল্টিপল জায়গা থেকে তাহলে সারা বছরে যখন বছরের শেষে যখন নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে যখন আগের বছরের যে ট্যাক্স ফাইলটা রিটার্ন করতে যাবে, তখন কিন্তু এই মাল্টিপল ফর্ম 16 ইস্যু করতে হবে। তখন যে সময় অন্য যে কোম্পানিতে ছিল, কি হচ্ছে, এমপ্লয়িজ হু চেঞ্জ জবস who changes jobs or who switch over job, employees who change jobs or worked for multiple employers are and taxes were deducted everywhere, जो टैक्स काटा হয়ে থাকে, will have to get a different form 16 from each of them, however it is employee's salary is under the tax exemption limit. It is if an employee's salary is under the tax exemption limit, there should not be any kind of issuance of TDS certificate. There is not necessarily any kind of TDS certificates to that kind of employees who are not eligible to pay taxes, whose incomes are not under the income tax slab, ঠিক আছে? যে সমস্ত এমপ্লয়ীদের স্যালারি কিন্তু ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে না, যে সমস্ত এমপ্লয়ীদের অ্যানুয়াল স্যালারি ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে না, তাদেরকে কিন্তু ফর্ম 16 ইস্যু করার কোনো জরুরিকতা নেই বা মানে কোনো রকম কোনো প্রয়োজন নেই। কিন্তু তারা যদি ফর্ম 16 চায়, সেই জন্য আমরা কি করি, তাদের ইনকাম ট্যাক্স একটা ডিক্লারেশন একটা ফর্ম দেওয়া হয়, তারা সেটা ফিল আপ করে, যেমন প্রত্যেকে যাদের ট্যাক্স হয় তারাও যেমন ইনকাম ট্যাক্স ডিক্লারেশন ফর্ম জমা দেয়, সেক্ষেত্রে তারাও কিন্তু ডিক্লারেশন ফর্ম জমা দিতে পারে, কারণ তাদেরও ফর্ম 16 সবার জন্য একটা থাকা জরুরি। সে রিটার্ন ফাইল করুক বা নাই করুক, আমার মতে বলে, আমি পার্সোনালি ফিল করি যে ফর্ম 16টা কিন্তু একটা ভ্যালিড ডকুমেন্ট। আমি কি একটা অর্গানাইজেশনে কাজ করছি বা আমি একটা মানে এটা যেমন একটা টিডিএস সার্টিফিকেট আমরা বলতে পারি,
তো এটা একটা এমপ্লয়ার সার্টিফিকেটও বলা যেতে পারে আমার মতে, কারণ আমি যে এমপ্লয়ার আন্ডারে কাজ করছি সেই এমপ্লয়ার প্যান ট্যান সব রকম ডিটেলস কিন্তু ওই টিডিএস সার্টিফিকেটে কিন্তু থাকবে, ঠিক আছে। তো ইট ক্যান বি ইউজড অ্যাজ আ ভ্যালিড ডকুমেন্ট ফর এনি কাইন্ড অফ লোন, টেকিং এনি কাইন্ড অফ লোন, or for any kind of purchasing any kind of fixed assets or something, high value products, okay, any car may be needed. That Form 16 may be needed. Some organizations, some financial institutions, before giving loan, they can ask for Form 16 from your employer, ঠিক আছে। So that time that Form 16 will be needed. So that is why every employees, whether they are taxable or not, they should get the Form 16 from their employers, ঠিক আছে। ক্লিয়ার হলো? এটুকু বোঝা গেল? তাহলে আমি একটুখানি যেটা সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে যে আমি কি বললাম, এমপ্লয়িজ হু চেঞ্জের জবস, যারা চাকরিতে যদি চাকরি একটা ফাইন্যান্সিয়ালের মধ্যে যদি মাল্টিপল জায়গায় চাকরি করে থাকে, যদি মাল্টিপল জায়গায় যদি ট্যাক্স ডিডাকশন হয়ে থাকে, তাহলে সেই সমস্ত কোম্পানির এমপ্লয়ার থেকে কিন্তু প্রত্যেকের থেকে কিন্তু তাকে Form 16 নিতে হবে। এক্ষেত্রে Form 16 একটা বেশি হতে পারে, দুটো হতে পারে, দুটো তিনটেও হতে পারে, ঠিক আছে। তো প্রত্যেকের থেকে ইন্ডিভিজুয়াল কিন্তু Form 16 একটা তাকে ইস্যু করতে হবে বা তাকে সেটা নিতে হবে। However, if employee's salary is under the tax exemption limit, যদি ট্যাক্স এক্সেপশন লিমিটের মানে মধ্যে হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো ট্যাক্স টিডিএস কিন্তু ডিডাক্ট করার কোনো দরকার পড়ে না, আর তার টিডিএস সার্টিফিকেট ইস্যু করারও কোনো দরকার কিন্তু পড়ে না। কিন্তু আমি বলবো টিডিএস সার্টিফিকেটটা কিন্তু সবাইকে দেওয়া বা Form 16 সব এমপ্লয়ীদের ইস্যু করাটা কিন্তু একটা এমপ্লয়ারের নৈতিক কর্তব্য বলে আমি মনে করি, ঠিক আছে, দেওয়া উচিত, এটা আমি মনে করি। তো এবার Form 16 কিন্তু পার্ট এ আছে, পার্ট বি আছে, দুরকম ভাগ আছে। বা কারা Form 16 জন্য বা কারা Form 16 অ্যালাউ, মানে Form 16 তোমাকে দিতে পারে, বা Form 16 এলিজিবিলিটি কী, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, এগুলোর কিন্তু অনেক আলোচনার বিষয় আছে। এবার আমি যদি যেমন বললাম, আমি যদি বলি যে Form 16 এলিজিবিলিটি কী, মানে Form 16 পাওয়ার যোগ্যতা অর্জন করে কারা অর্জন করতে পারে, তারা হচ্ছে যে এনি ইন্ডিভিজুয়াল হু ইজ আর্নিং আ স্যালারি and must file tax returns are eligible for getting Form 16. যাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল ম্যান্ডেটারিলি করতে হয়, যাদের ইনকাম অনেক বেশি হয়, বা যাদের ট্যাক্সেবল যে লিমিটটা, যে থ্রেশহোল্ড ট্যাক্সেবল লিমিট, যে ট্যাক্সের যে স্ল্যাবটা থাকে তার মধ্যে যদি তার ইনকামটা হয়, বা যার হেভি ইনকাম যদি হয়, ডেফিনেটলি তাকে রিটার্ন অবশ্যই ফাইল করতে হবে বছরের নেক্সট ইয়ার ফাইন্যান্সিয়াল ইয়ারে, যে মানে গত ফাইন্যান্সিয়াল ইয়ারটা নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে যখন সে রিটার্ন ফাইল করবে, তখন কিন্তু তার Form 16 কিন্তু ম্যান্ডেটারিলি তার লাগবে। যেটা আমি প্রথমে কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বলেছিলাম, কি বলেছিলাম, এনি ইন্ডিভিজুয়াল হু ইজ আর্নিং আ স্যালারি অ্যান্ড দে মাস্ট ফাইল ট্যাক্স রিটার্নস, ইনকাম ট্যাক্স রিটার্নস, দে আর definitely eligible for getting Form 16. In case individuals need not file income tax returns, in case any salaried individuals, we should say, in case any salaried individuals who need not file income tax returns, it is not mandatory for them to submit the Form 16 or to get the Form 16, ঠিক আছে। তাদের ক্ষেত্রে কিন্তু Form 16 না জোগাড় করলেও চলে, আবার না পেলেও চলে, ঠিক আছে। হাউএভার একটা কথা আছে যে এমপ্লয়ার্স ইস্যু দ্য সার্টিফিকেট সো দ্যাট দে ক্যান ট্র্যাক অফ দেয়ার সেভিং আর্নিংস ক্যান বি মেনটেন। এমপ্লয়ারের উচিত কি, এই যেটা থার্ড যে পয়েন্টটা, সেটা কিন্তু আমি একটু আগে বললাম, সেটা হচ্ছে যে হাউএভার এমপ্লয়ার্স ইস্যু দ্য সার্টিফিকেট সো দ্যাট a track of their employees' earnings can be maintained. এবার আসছে এই Form 16 কারা ইস্যু করতে পারে। আমি যদি আমার বাড়িতে যে ভদ্রমহিলা কাজ করছেন, ঠিক আছে, আমার বাড়িতে একটা ভদ্রমহিলা কাজ করে, আমি তাকে উইথ ডিউ রেসপেক্ট বলছি, তাকে আমি কিছু বলছি না, যে ভদ্রমহিলা এসে কাজ করে তাকে আমি মাসে একটা মাইনে দিই, তার থেকে কি আমি টিডিএস কাটবো বা তাকে কি Form 16 ইস্যু করবো? না, সে তো আমার এখানে চাকরি করে। বেসিক্যালি সে যদি অফিসিয়ালি বলা যায় সে আমার এখানে চাকরি করে, আমি কি Form 16 দিতে পারি? আমি তাকে কি Form 16 ইস্যু করতে পারি? না, করতে পারি না। আমি কি তার থেকে টিডিএস কাটতে পারি? না, কাটতে পারি না। তার কিছু ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়াগুলো কি, হু ক্যান ইস্যু দ্য Form 16? অনলি দ্য এমপ্লয়ার
who is authorized employers is authorized to issue Form 16 for income tax purpose. And under the Income Tax Act 1961, employers must issue Form 16 to employees whose annual salary exceeds rupees 2.5 lakh. Exceeds rupees 2.5 lakhs. Now, এই সার্কামস্টান্সে বা এই যে ট্যাক্সেবল স্ল্যাবটা আছে, সেক্ষেত্রে এখনও পর্যন্ত যে লিমিট আছে, যদি সে 2.5 লাখ মানে 2,50,000 টাকার ওপর যদি ইনকাম করে থাকে, তাহলে কিন্তু সেই এমপ্লয়াররা কিন্তু এমপ্লয়ীদের ফর্ম 16 দিতে বাধ্য, দেওয়া উচিত। ইন দ্য ফলোয়িং সার্কামস্টান্সেস, আমি যে লিস্টটা করেছি সেখানে কিন্তু এমপ্লয়াররা ইজ নট পারমিটেড টু উইথহোল্ড টিডিএস। দ্য এমপ্লয়ি মাইট নট বি দ্য সাবজেক্ট টু দ্য অ্যাপ্লিকেবল ইনকাম ট্যাক্স স্ল্যাব। ঠিক আছে, যারা ইনকাম ট্যাক্স স্ল্যাবের মধ্যে পড়ে না তাদের থেকে কিন্তু টিডিএস কাটা উচিত না। দ্য এমপ্লয়ি মাইট নট বি এ সাবজেক্ট টু দ্য অ্যাপ্লিকেবল ইনকাম ট্যাক্স স্ল্যাব ডিউ টু সার্টেন ট্যাক্স বেনিফিটস। TDS might not be applicable when if the employer falls within the taxable income slab. এটা কিন্তু অনেক রেয়ার ক্ষেত্রে দেখা যেতে পারে, কিন্তু এগুলো দেখা যেতে পারে। হ্যাঁ, এবার যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে কোনো এমপ্লয়ির যদি ট্যাক্সেবল ইনকামের মধ্যে তার ইনকাম ট্যাক্সের যদি আওতায় না পড়ে, তার ইনকামটা কম ইনকাম হয়, ইনকাম ট্যাক্সের যে আওতায় যে ইনকামটা হয় তার থেকে যদি তার ইনকামটা কম হয়, সেক্ষেত্রে কিন্তু এমপ্লয়ার তাকে ফর্ম 16 দিতেও পারে, নাও দিতে পারে। সেটা কিন্তু ম্যান্ডেটারি নয়, এমপ্লয়ারের ক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটারি নয় যে সেই সমস্ত এমপ্লয়িকে কিন্তু মানে টিডিএস সার্টিফিকেট বা ফর্ম 16 কিন্তু দিতে হবে। ইস্যুইং ফর্ম 16 টু দ্য এমপ্লয়িজ হু ডু নট কাম আন্ডার দ্য ট্যাক্সেবল ইনকাম স্ল্যাব ইজ নট ম্যান্ডেটারি। ঠিক আছে। However, many companies choose to provide Form 16 to give the employees more clarity. এবার যেটা বললাম, আমি যেটা একটা বলেছিলাম লাস্ট, আজকে যেটা আলোচনা করার তারপরের দিনকে আমি আলোচনা করবো ডিফাইন্ড পার্টস অফ ফর্ম 16, সেটা নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে যে ওয়েন ফর্ম 16 ক্যান বি ইস্যুড। এই ফর্ম, এটা কিন্তু একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ারিজ ইনকাম ট্যাক্স রিলেটেড ম্যাটারের ক্ষেত্রে কিন্তু একটা কোয়ারিজ থাকে এমপ্লয়িজদের, বিশেষ করে যারা কমার্স সেক্টরের এমপ্লয়ি, মানে যাদের স্ট্রিমটা সায়েন্স সেক্টর বা আর্টস সেক্টর, বা যারা আমি যদি স্কুলের কথা বলি, আমি যেহেতু স্কুলে আছি, এডুকেশন অর্গানাইজেশনে আছি, অনেকের ক্ষেত্রে একটা কোয়ারিজ থাকে ফর্ম 16টা আমরা কবে পাবো। আমাকে বহু মানুষ জিজ্ঞেস করে, বিশেষ করে যারা আমাদের টিচাররা যারা আছেন, যাদের ক্ষেত্রে টিডিএস কাটা হয়, তারা অনেক সময় জিজ্ঞেস করেন যে স্যার ফর্ম 16টা আমরা কবে পাবো। এটা কিন্তু একটা বিরাট কোশ্চেন। ফর্ম 16 কখন ইস্যু করা হয়? ফর্ম 16 কখন ইস্যু হয়? ফর্ম 16 মাস্ট বি গিভেন বাই দ্য এমপ্লয়ার বাই 31st May অফ দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। যে ফাইন্যান্সিয়াল ইয়ারের কথা আমি বলছি তার পরের বছরটা কিন্তু সেটা হচ্ছে সেই ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ারে যখন আমি ইনকাম ট্যাক্স রিটার্ন একটা এমপ্লয়ি ফাইল করবে, তার আগে তাকে ফর্ম 16 কালেক্ট করতে হবে। কবে কালেক্ট করতে হবে, কবের মধ্যে সেটা সেটা পাওয়া যায় এমপ্লয়ারের থেকে, সেটা হচ্ছে বাই 31st May আর বাই 15 জুন। ঠিক আছে, আমি যেটা একটু আগে বললাম 31st May মধ্যে কিন্তু তাকে ফর্ম 16টা কালেক্ট করতে হবে, বা 15 জুনের মধ্যে তাকে সেটাকে কালেক্ট করতে হবে। দিস গিভস দ্য এমপ্লয়ি সাফিসিয়েন্ট টাইম টু ফাইল দ্য আইটিআর বিফোর দ্য লাস্ট মিনিট রাশ। ঠিক আছে, তো ফর্ম 16টা কখন ইস্যু করা হয়? সেটা হচ্ছে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য মে ফর দ্য ফলোয়িং, যে ফাইন্যান্সিয়াল ইয়ারের কথা বলছি তার পরের বছর যে ফলোয়িং ইয়ার যেটা ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা, সেটাকে আমরা অ্যাসেসমেন্ট ইয়ার বলি। ওই আগের বছরের ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য সেই ইয়ারে কিন্তু মে মাসের 31st May মধ্যে বা 31st May অ্যারাউন্ড 31st May ফর্ম 16টা কিন্তু এমপ্লয়ার ইস্যু করা উচিত বা ইস্যু করতে হয়। ঠিক আছে, এইটা হচ্ছে মেন কথা। নেক্সট ক্লাসে আমি যেটা আলোচনা করব, আমার যে নেক্সট ক্লাস, সেখানে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে ডিফারেন্ট পার্টস অফ ফর্ম 16। ফর্ম 16 দুটো পার্ট থাকে মেনলি, সেটা হচ্ছে ফর্ম 16 পার্ট এ, পার্ট বি। সেখানে কী থাকে সেই ব্যাপারগুলো নিয়ে এবং আরও কিছু ফর্ম 16 ব্যাপার নিয়ে আমি আলোচনা নেক্সট ভিডিওতে করব। তোমরা আমার ভিডিওটা ফলো করো। আমি ডেফিনেটলি যেটা বলে থাকি প্রত্যেক আমার ক্লাসের শেষে, বা যেটা যারা ফলো করছো না তাদের যদি প্রয়োজন হয় নিশ্চয়ই ফলো করো। যদি কারোর থেকে কথা শুনে যদি ফলো করতে চাও সেটা করো, এবং
যদি মনে হয় আমার ভিডিওটা ফ্রুটফুল বা আমার ক্লাসগুলো ইনফরমেটিভ বা আমার ভিডিওগুলো তোমাদের দেখতে ভালো লাগে, তাহলে আমি একটা রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার। এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি, ডেফিনেটলি একটা বড় আশীর্বাদ। এবং আমি এই চ্যানেলটাকে খুব প্রফেশনাল হয়তো চালাতে পারি না, কারণ আমি মানসিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত থাকি ম্যাক্সিমাম টাইম, বিশেষ করে আমার প্রফেশনাল ফিল্ডের জন্য। আমি যেখানে আমি যে সার্ভিস লাইফ লিড করি, বিশেষ করে হয়তো দোষ থাকতে পারে আমার, কিন্তু আমি ঠিক ম্যানেজ করে উঠতে পারি না। তারপরে এই ভিডিওগুলো করা বা ক্লাসগুলো করা আমার পক্ষে ভীষণ হেক্টিক হয়ে যায়, একটা শিডিউল হয়ে যায়। ওই জন্য আমি আর এতটা আমার শরীরও দেয় না, মনও দেয় না। এটার জন্য একটা মেন্টাল প্রিপারেশন দরকার এইসব ক্লাস করার জন্য, ঠিক আছে? তো যাই হোক, আমি চেষ্টা করব আমার এই ক্লাসগুলোকে আবার কন্টিনিউ রাখার। মাঝখানে একটা বিরাট গ্যাপ পড়ে গেছিলো বন্ধুরা, এবং এই মাঝখানে আমি যে জায়গায় বেড়াতে গেছিলাম, আমার একটা নতুন চ্যানেল আছে, প্যাশনেট অয়ন মুখার্জি দ্য প্যাশনেট ট্রাভেলার। ডেফিনেটলি আমি প্যাশনেট ট্রাভেলার, আমি ঘুরতে ভালোবাসি, যদি ফান্ড পারমিট করে বা যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন পারমিট করে, ডেফিনেটলি। তো ছোটোখাটো জায়গা হলেও আমি ঘুরতে ভালোবাসি, খুবই ঘুরতে ভালোবাসি। সেই ভিডিওগুলো আমার ওই চ্যানেলে কিন্তু আমি পোস্ট করি। আমি এই ভিডিও চ্যানেল, আমার এই ট্রাভেলের কোনো ব্লগ বা যেখানে বেড়াতে যাই, সেই ব্লগ কিন্তু আমার এই পড়াশোনার চ্যানেলে, যেটা আমি এখন পোস্ট করবো সেখানে কিন্তু সেই ভিডিও থাকবে না। তার জন্য সেই আলাদা একটা চ্যানেল আমি তৈরি করেছি। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে শুভরাত্রি জানিয়ে প্রত্যেকে ভালো থাকো, ভগবান তোমাদের সুস্থ রাখুক, এই বলে আজকে কিন্তু আমি আমার এই ক্লাসটা শেষ করছি। নমস্কার।